আহমেদাবাদে প্লেন ক্রাশ আপনাদের কাছে মারাত্মক তথ্য নিয়ে এসেছি বন্ধুরা, যে সেই বিমানের একমাত্র যাত্রী রমেশ, সেই ব্যক্তিটি বেঁচে গেছিল, কিন্তু সেই ব্যক্তিটি এখন কেমন আছে, তার মারাত্মক অবস্থা। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে রমেশের কি পরিস্থিতি কেমন আছে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে সেই বিমানের মানে এই এয়ার ইন্ডিয়ার 171 বিমানের রিপোর্ট নিয়ে মারাত্মক দাবি করেছেন প্রাক্তন মন্ত্রী। কি বলেছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই এয়ার ইন্ডিয়ার যে 171 বিমানটি ব্লাস্ট হয়েছে, যেখানে আমরা জানতে পেরেছি যে মাত্র কিছুক্ষণের মধ্যে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু বিমানটি ব্লাস্ট হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো যে একই সাথে দুটো ইঞ্জিন বিকল হয়ে গেছে, যেখানে এও সামনে এসে যখন বিমানটি ব্লাস্ট হয় তখন কিন্তু সেই বিমানটি চালাচ্ছিলেন গিয়ে কো পাইলট, বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে এই বিমানটির মাত্র একজন যাত্রী, যেখানে 242 জনের মধ্যে একজন যাত্রী মানে রমেশ, সিট নাম্বার 11-এর রমেশ, সেই ব্যক্তিটি কিন্তু বেঁচে গেছে। এটা ভগবানের অসীম কৃপা বা বলতে পারেন যে চমৎকার ছাড়া কিন্তু কিছুই না। এবার যেই ব্যক্তিটি বেঁচে গেছে, যার জন্য এত চারিদিকে যে হাহাকার যে না ভগবানের কৃপা ভগবানের কৃপা, কিন্তু সেই ব্যক্তিটি আদৌ এখন কেমন আছেন, তার পরিস্থিতি কেমন, শুনলে আপনারা চমকে যাবেন যে সেই ব্যক্তিটির এখন ভয়ানক পরিস্থিতি। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, তার সাথে অবশ্যই আপনাদেরকে বলবো যে প্রাক্তন মন্ত্রী কি দাবি করেছেন। প্রথমত আপনাদেরকে বলি রমেশ 12 জুনের এয়ার ইন্ডিয়ার AI 171 বিমানের দুর্ঘটনায় একমাত্র যাত্রী রমেশ, যার নাম হলো পুরোটা যে বিশ্বাস কুমার রমেশ, এখনও মানসিকভাবে বিপর্যস্ত, এমনকি যে ট্রমার সঙ্গে লড়তে শুরু করেছেন। মনোচিকিৎসকের পরামর্শে জানালেন তার এক আত্মীয়, বুঝতে পারছেন। এই রমেশ, যেই রমেশকে সেই কালো ধোঁয়ার মাঝখানে, যেখানে বিমানটা আছড়ে পড়ে চারিদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন, অথচ সেই ধোঁয়ার মাঝখান থেকে একজন ব্যক্তিকে যখন হেঁটে আসতে দেখা যাচ্ছে, সকলে দেখে অবাক যে না এখনও একজন বেঁচে আছেন, একজন প্রাণ এখনও আছে, বা সেই ব্যক্তিটি বলছে আমি বেঁচে আছি। সেটা চমৎকার, তাই না? তো সেই ব্যক্তিটির এখন ভয়ানক পরিস্থিতি, কারণ সেই ভয়ানক ঘটনার একমাত্র সাক্ষী এই রমেশ, যেখানে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার ছিলেন লন্ডনগামী ওই বোয়িং 787 ড্রিম লাইনার বিমানে একমাত্র ব্যক্তি যিনি প্রাণে বেঁচে ফিরেছেন। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। তার ভাই অজয় সাহা তার ভাই সেই রমেশের ভাই অজয় সহ বিমানে থাকা বাকি আরও যে যাত্রী 241 জন, তাদের কিন্তু নিমিষের মধ্যে সেই ঘটনায় মৃত্যু হয়। মাটিতে দাঁড়িয়ে থাকা আরও 19 জনের মৃত্যু হয়েছে মেডিকেল কলেজের হস্টেলের বিমানের ধাক্কায়। বিশ্বাস কুমারের আত্মীয়রা জানিয়েছেন, ঘটনার পর বহু আত্মীয় স্বজন বিদেশ থেকেও ফোন করেছেন তার খোঁজ খবর নিতে, কিন্তু তিনি কারোর সঙ্গে কথা বলছেন না। এই রমেশ কুমার কারোর সঙ্গে কথা বলছেন না। মানসিক আঘাত এতটাই গভীর যে এখনও রাতে ঘুম ভেঙে যায়। সেই মানুষটা এখন অবধি ঠিকঠাক মতো ঘুমোতে পারছেন না। ঘুমোতে গেলেই তার একটি ভয়ানক কথা মনে পড়ছে, সে চমকে চমকে উঠছে। ভাইকে হারানোর যন্ত্রণা ও সেই বিভীষিকাময় স্মৃতি তাকে বারবার তাড়িয়ে বেড়াচ্ছে। পরিবার সূত্রে এও জানা গেছে যে 2 দিন আগে তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এখনই লন্ডনে ফেরার কোনো পরিকল্পনা নেই বিশ্বাস কুমারের, কারণ চিকিৎসা সদ্য শুরু হয়েছে। সে যে লন্ডনে যাবে তার কিন্তু কোনো রকমের এখনও পরিকল্পনা হয়নি, কারণ সেই ব্যক্তিটি এতটাই বিধ্বস্ত মানসিকভাবে, বা তার চিকিৎসা এখনও অবধি চলছে। 17 জুন আহমেদাবাদ সিভিল হাসপাতাল থেকে ছাড়া পান বিশ্বাস কুমার রমেশ। সেদিন DNA মিলিয়ে তার ভাই অজয়ের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে 18 জুন। আর ভাইয়ের শেষ কাজ সম্পূর্ণ করেন তিনি। ভাইয়ের দেহ নিজের কাঁধে তুলে নিয়ে যান শ্মশানে এই রমেশ। ঘটনার একদিন পর সে হাসপাতালে বিশ্বাস কুমারের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, বিমানে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে মনে হচ্ছিল কিছু একটা সমস্যা হয়েছে। আমি সেই জায়গায় যে জায়গায় বসেছিলাম সেটাই গিয়ে পড়ে মেডিকেল কলেজের হস্টেলের নিচতলায়।
দরজা খোলা দেখে নিজেকে বলি এটাই সুযোগ, এখন বেরোতে হবে। অনেক কষ্টে আমি বেরিয়ে আসি। যদি রমেশ চেষ্টাটা করতো না তাহলে রমেশ কিন্তু আর আজকে আমাদের মাঝখানে থাকতো না। কারণ যেই রমেশ বেঁচেছে সেই রমেশ কিন্তু চেষ্টা করেছে। ওই জন্য আমাদেরকে হাজার বিপদের মাঝেও আমাদের মাইন্ডকে স্থির রেখে তৎক্ষণাৎ বুদ্ধি নিতে হবে, তৎক্ষণাৎ আমাদেরকে ব্রেন লাগাতে হবে যে কি করা উচিত যাতে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি। চেষ্টা তো করব, বাঁচবো কি বাঁচবো না সেটা পরের কথা, কিন্তু চেষ্টা করা উচিত। তার জন্য হাজার বিপদের মাঝেও কিন্তু আমাদেরকে মাইন্ডকে সবসময় স্থির রাখতে হবে। মাইন্ড যতটা আমাদের শান্ত থাকবে ততটা কিন্তু আমরা তাড়াতাড়ি নিজেদের সিদ্ধান্ত নিতে পারো ফটাফট করে। তো এই রমেশের অবস্থা কিন্তু এতটাই ভয়ানক, আপনাদের কাছে শেয়ার করলাম, যেটা শুনলে আপনারা অবশ্যই এইটুকু বুঝতে পেরেছেন যে রমেশের পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ। কারণ যেই মানুষটা ওই ভয়ানক ঘটনার সাথে জড়িত ছিল, এমনকি সেই ভয়ানক ঘটনার একমাত্র সাক্ষী। এবার আপনাদেরকে বলি যে এই যে এয়ার ইন্ডিয়ার যে রিপোর্ট, সেই নিয়ে কিন্তু প্রাক্তন মন্ত্রী মারাত্মক দাবি করেছেন, যেটা হলো যে আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার 1 মাস পর সেদিনের অভিশপ্ত স্মৃতি এখনও দগদগে। এই অবস্থায় কী কারণে সেদিন বিমান দুর্ঘটনা ঘটেছিল তা নিয়ে উঠে এলো আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। আর যেটা হলো গিয়ে আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টকে কার্যত নাকচ করে দিয়েছে পাইলটদের সংগঠন। বুঝতে পারছেন, পাইলটদের দোষারোপ করার চেষ্টা চলছে এবং তদন্তে কোনো স্বচ্ছতা নেই বলে রীতিমতো অভিযোগ তুলেছে এয়ার লাইসেন্স। এই যে রিপোর্ট, যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, যেখানে পাইলটদেরকে সরাসরি দোষারোপ করা হচ্ছে, যার জন্য এবার রুখে দাঁড়িয়েছেন এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দায়িত্ব জ্ঞানহীনভাবে এই রিপোর্টটি মিডিয়াতে ফাঁস করা হয়েছে এবং সেই রিপোর্টে কোনো স্বাক্ষর নেই বলেও এই রিপোর্ট, যে রিপোর্টটি সামনে এসেছে সেই রিপোর্ট নিয়ে বলা হয়েছে যে এই রিপোর্টে কোনো স্বাক্ষর নেই বলেও এএলপি সভাপতি সেম থমাস একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন। সেই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন অভিজ্ঞ পাইলটদেরকে তদন্তকারী দলের সঙ্গে যুক্ত করা উচিত। দুর্ঘটনার জন্য শুধু পাইলটরাই কি দায়ী? এমনভাবে রিপোর্টটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন এই সংগঠন। এদিকে 12 জুন এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য রাজীব প্রতাপ রুডি। এই যে বারবার যে আমরা রিপোর্টে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, যে রিপোর্টের তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করেছি, যেখানে জানা গেছে যে পাইলট ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিতে পারেনি, এমনকি তাদের হুট সিদ্ধান্ত, একটা বিপদের মধ্যে আচমকা সিদ্ধান্ত হয় না, সে আচমকা সিদ্ধান্ত তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তবে এই কথাটা পরিষ্কার সামনে এসছে, তারা কিন্তু শেষ অবধি লড়াই করে গেছেন। এই পাইলটরা শেষ অবধি লড়াই করে গেছেন যাতে কোনো মতো বাঁচানো যায়, কিন্তু যেহেতু সময়টা অত্যন্ত কম ছিল যার জন্য কিন্তু বাঁচানোটা একদম তাদের দ্বারা বা এই যে মেডে কল করেও কিন্তু কোনো রকমের রেসপন্স পাওয়া যায়নি, যেহেতু সময় ছিল না বলে পাল্টা জবাব যাবে তার জন্য কিন্তু সময় নেই। তো এখানে বলছেন যে প্রাণ বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার 2 পাইলট, তবুও শেষ রক্ষা ওনারা করতে পারেননি। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB এর আহমেদাবাদ গত 12 জুনের এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের পর প্রাক্তন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য রাজীব প্রতাপ রুডি, যিনি নিজেও একজন প্রশিক্ষিত পাইলট, তিনি বলেন যে উভয় পাইলটের ইঞ্জিন চালু করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের হাতে সময় ছিল না। রাজীব প্রতাপ রুডি জানিয়েছেন যে বিমানটি উড়ানের জন্য সম্পূর্ণ উপযুক্ত ছিল। এই যে এয়ার ইন্ডিয়ার যে বিমান নিয়ে এই যে সামনে এসে 2টি ইঞ্জিন হঠাৎ করে বিকল, যেখানে বলা হচ্ছে উনি দাবি করছেন যে বিমানটি কিন্তু উড়ানোর জন্য সমস্তভাবে কিন্তু বিমানটি সম্পূর্ণ ছিল, একদম পুরো বিমানটি উপযুক্ত ছিল, কিন্তু ইঞ্জিন বা অন্য কোনো অংশে কোনো ত্রুটির খবর ছিল না।
তিনি বলেন প্রাথমিকভাবে বিমানটি উড়ানের জন্য উপযুক্ত ছিল। ইঞ্জিন বা অন্যান্য উড়ান সংক্রান্ত প্যারামিটার কোনো ত্রুটি ছিল না। এমনকি যে AIB রিপোর্টে নিশ্চিত করেছে যে বিমানটি স্থায়ীভাবে উড্ডয়ন করছিল। এই যে তথ্যটা সামনে এসেছে, যেখানে জানা গিয়েছে এই বিষয়ে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজীব প্রতাপ রুডি আরও বলেন জেট ফুয়েল সুইচগুলো সঠিক অবস্থানেই ছিল, তবে পরে পাইলটরা ইঞ্জিনের শক্তিতে একটি হ্রাস লক্ষ্য করেন। উভয় ইঞ্জিনের জ্বালানি নিভে গিয়েছিল, যার ফলে পাইলটরা ইঞ্জিন পুনরায় চালু করার চেষ্টা করেন। মানে এই যে হঠাৎ করে ইঞ্জিনটা কাজ করা বন্ধ, যেখানে প্রথম ইঞ্জিন দ্বিতীয় ইঞ্জিন কাজ করা হঠাৎ করে বন্ধ করে দেয়, সেই পরিস্থিতিতে ওনারা যে কথোপকথন সামনে আসে, যেখানে আমরা জানতে পেরেছি কথোপকথনে পরিষ্কার বলছিলেন জ্বালানি কি তুমি নিভিয়ে দিলে। তো সেই রুডি বলেন যে ক্যাপ্টেন সাবরওয়াল এবং কো পাইলট ফুয়েল সুইচগুলিকে রান অবস্থায় ফিরিয়ে এনে ইঞ্জিনগুলিকে পুনরায় জীবিত করার জন্য ওনারা কিন্তু চেষ্টা চালিয়ে গেছেন, যদিও শেষ রক্ষা হয়নি। রাজীব প্রতাপ রুডি জানান মনিটরিং পাইলট ক্যাপ্টেন সাবরওয়াল হয়তো অফিসিয়াল মেমোরি চেকলিস্ট থেকে রিলাইট পদ্ধতি অনুসরণ করেননি। তিনি বলেন AIB রিপোর্ট দেখাচ্ছে যে উভয় পাইলটই রিলাইটের চেষ্টা করেছিলেন, কিন্তু পর্যাপ্ত সময় বা উচ্চতা যেহেতু কম ছিল, যার জন্য কিন্তু ওনারা করতে পারেননি। তিনি আরও বলেন যে দুটি ইঞ্জিনের জ্বালানি নিভে যাওয়ার কারণ নির্ধারণের জন্য আরও তদন্তের প্রয়োজন ছিল। ওনারা বলেন যেহেতু দুটি ইঞ্জিনের জ্বালানি নিভে যায়, তার জন্য কিন্তু তার কারণ নির্ধারণের জন্য আরও তদন্তের প্রয়োজন। মানে এই তদন্ত এখন অবধি কিন্তু এয়ার ইন্ডিয়া নিয়ে তদন্ত চলছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই যে হঠাৎ করে যেখানে অভিজ্ঞ পাইলটরা ছিলেন আর ওনার চেষ্টা করছিলেন, কিন্তু তারপরেও কিন্তু ওনারা এই ঘটনাকে ওনারা আটকাতে পারেনি, যেখানে নিমিষের মধ্যে বহু প্রাণ চলে গেছে। এমনি আমরা চোখের সামনে দেখেছি যে সেই এয়ার ইন্ডিয়ার বিমানে কিন্তু সেই ছোট ছোট শিশু, অনেকে বলেন যে ভগবান চমৎকার করেছে সেই রমেশকে বাঁচিয়ে। তাহলে বলুন তো, এই রমেশকে বাঁচিয়ে ভগবান যখন চমৎকার করেছে, তাহলে সেই ছোট বাচ্চা সেই বিমানে কিন্তু যাত্রী ছিল একজন ছোট্ট বাচ্চা, 5 মাসের বাচ্চা। সেই বাচ্চাটি কি অপরাধ করেছিল পৃথিবীতে? তার তো এখনও জীবন শুরুই হয়নি। সেই বাচ্চাটিও এই ঘটনার শিকার হয়েছে। যাই হোক, আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর এই যে রমেশ ব্যক্তিটিও কিন্তু ভালো নেই। এমনকি যে এও ঘটনা সামনে এসে যেখানে বিমানটি আছড়ে পড়েছিল, সেখানে কিন্তু বহু মানুষ, একজন বৃদ্ধ মহিলা সেখানে কিন্তু তার নাতনিকে নিয়ে অপেক্ষা করছিল তার ছেলের, সেই ক্যাম্পাসে বসে, সেই কলেজের ক্যান্টিনে বসে, কলেজ চত্বরেই। তাহলে উনার কি দোষ ছিল যে উনি এই ঘটনার শিকার হলেন? যারা এই বিমানের যাত্রী ছিলেন তারা নাই মারা গেছে, এটা নাই মানা যায়, কারণ তারা কিন্তু বিমানের যাত্রী। যেহেতু ঘটনাটা বিমানেই ঘটেছে, তো ওনাদের কিন্তু মৃত্যু স্বাভাবিক। কিন্তু যারা নিচে ছিল, যারা সেই হোস্টেলের স্টুডেন্ট ছিল, যারা বসে তখন খাওয়া দাওয়া খাচ্ছিল, তাদের কি দোষ ছিল বলুন তো? যে তারা তখন সেই ঘটনার মধ্যে খেতে খেতে তারা জানতেও বিন্দুমাত্র টেরও পায়নি, বুঝতেও পারেনি যে আমরা খেতে খেতে মারা যাব, কিন্তু তারা খেতে খেতে মারা গেছেন। সেই ঘটনাতে তাদের অহেতু অকারণে মৃত্যু হয়েছে। তাদের কি দোষ ছিল? যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের সামনে সমস্ত সত্য তথ্য আগামীতে তুলে দেবো। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। চলুন, টাটা।